সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় থেকে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শিল্প চর্চার ইতিহাস সম্পর্কে আলোচনা করো এই সম্পর্কে দেখে নেব। দেখো, আমাদের এই অধ্যায়টি যেটি রয়েছে যে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, এখান থেকে আমরা মূলত ইতিহাস লেখন পদ্ধতি জানতে পারবো এবং আগের একটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ইতিহাস লেখনের বিভিন্ন বৈচিত্র্যের কারণ কি এবং কোন কোন ধরনের ইতিহাস লেখার যে শাখার উৎপন্ন হয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো ইতিহাসের যে বিভিন্ন শাখা, যেখানে আমরা দেখতে পাই যে খেলার ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস, তারই একটি শাখার মধ্যে হলো এই শিল্প চর্চার ইতিহাস। তো এখানকার মূল আলোচ্য বিষয়বস্তু কি কি রয়েছে? দেখো, শিল্প চর্চা মানে এই ধরনের নয় যে কলকারখানা, এই ধরনের কোনো শিল্প নয়। শিল্প মানে আমাদের যে পুরনো সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতি যার মধ্যে রয়েছে নাচ, গান, ছবি আঁকা, বিভিন্ন ধরনের নাটক, চলচ্চিত্র, এই সমস্ত বিষয় থেকে কিভাবে মানুষের মনে জাতীয়তা বোধ গড়ে ওঠে সে সম্পর্কিত আলোচনা। তাহলে এই শিল্প চর্চার ইতিহাসের মধ্যে আমাদের মূল আলোচ্য বিষয় কি কি থাকবে? যার মধ্যে রয়েছে দেখো সঙ্গীত, নৃত্য, নাটক এবং চলচ্চিত্র এখানে আমাদের পাঠ্য বই থেকে তুলে ধরা হয়েছে। তো শিল্প চর্চার ইতিহাসের মূল আলোচ্য বিষয় কি সেটা তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো। তো প্রথম পয়েন্টে আমরা দেখে নেব যে এই সঙ্গীতের ইতিহাসের মধ্য দিয়ে কিভাবে আমাদের মানুষের মধ্যে জাতীয়তাবাদ গড়ে ওঠে তা আমরা দেখে নেব। দেখো, এই যে সঙ্গীতের উৎপত্তি ঘটেছিল মূলত সামবেদ থেকে। আমাদের যে প্রাচীন গ্রন্থ, যার মধ্যে 4টি বেদ রয়েছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্বেদ, তার মধ্যে একটি হলো সামবেদ। মূলত এই সামবেদের আলোচ্য বিষয়গুলি কি ছিল না, যখন পুরোহিতরা বা ব্রাহ্মণরা দেবতাদের উদ্দেশ্যে কোনো যাগযজ্ঞ বা পূজা অর্চনার জন্য বসতো, তো সেখানে সেই ঈশ্বরকে আরাধনা করে তারা বিভিন্ন ধরনের কবিতা বা গানের উচ্চারণ করতো, যার মধ্যে কার না ওই ভগবানের স্তুতি মূলত আলোচিত হতো। এবং তারা যে মন্ত্রটি উচ্চারণ করতো সেটা অনেকটা সুর প্রদান করে বা তার মধ্যে গানের আকৃতি নিয়ে আসতো। তো সেখান থেকেই মূলত এই সঙ্গীতের উৎপত্তি ঘটেছে সামবেদ থেকে, যে সামবেদে মূলত আমরা ইন্দ্র ভগবানের স্তুতিগুলি লক্ষ্য করা যায়। তারপর সেটি ধীরে ধীরে বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে আজকে আমাদের বর্তমান বা আধুনিক যুগে এসে পৌঁছেছিল। মোগল সময়কালে আমাদের যে ভারতের ইতিহাসের যে মধ্যযুগের সময়কাল, যখন আকবর, বাবর এই ধরনের যে সম্রাটরা যে সময় রাজত্ব করেছিল, সেই সময়কালের ইতিহাসেও আমরা আমির খসরুর নাম পেয়ে থাকি। আমির খসরু, যাকে কেওয়ালির জনক বলা হয়ে থাকে, যেটা একটি ধ্রুপদী সঙ্গীত, সেই সঙ্গীতের জনক যাকে আমির খসরুকে বলা হয়ে থাকে। তো এই আমির খসরুর নাম খুবই জনপ্রিয়। তাহলে প্রাচীন ভারতের ইতিহাসে আমরা বেদ সাহিত্যকে লক্ষ্য করতে পারছি, যেখানে সামবেদের জনপ্রিয়তা লক্ষ্য করছি। মধ্যযুগের ভারতের ইতিহাসে খুবই জনপ্রিয় একজন ব্যক্তি, যার নাম হলো আমির খসরু। এবং বর্তমানে আমাদের আধুনিক যুগ বা বর্তমান যুগের সময়কালে যদি আমরা দেখি, আমাদের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে এই সঙ্গীত কিন্তু জড়িত রয়েছে। আমাদের যে লোকাল কালচার বা যে স্থানীয় সংস্কৃতি, সেখানে আমরা দেখি বাউল, ভাটিয়ালি এই ধরনের গানগুলি আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। ভাটিয়ালি গানের মধ্যে আমরা দেখি সেই সমস্ত মানুষজনের জীবন কাহিনী, যারা নদীকে কেন্দ্র করে বা নৌকাবাহী যে সমস্ত মানুষজন থাকে, যে সমস্ত মাঝিরা থাকে, তারা সেই নদীকে কেন্দ্র করে তাদের জীবন কিভাবে অতিবাহিত করে তাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গান রচনা করে থাকে। তো সেটাই মূলত ভাটিয়ালি গান নামে পরিচিত। এবং বাউল গান, যে সমস্ত সন্ন্যাসীরা বা এক ধরনের মানুষজন যারা তাদের নিজেদের ইচ্ছে মতো জীবন পরিচালনা করছে এবং তাদের জীবনে মুক্তির উদ্দেশ্যে তারা যে ধরনের গান রচনা করছে, সেটি মূলত বাউল গান নামে পরিচিত। তো এই সমস্ত স্থানীয় বা লোকাল কালচারগুলির মাধ্যমে আমাদের সংস্কৃতিটি ফুটে ওঠে এবং আমাদের দৈনন্দিন জীবনের কাহিনীও ফুটে ওঠে। এবং যে সময়কালে, অর্থাৎ ব্রিটিশ শাসনকালীন ভারতবর্ষে যে সমস্ত গানগুলি রচিত হয়েছিল, তোমরা যদি একটু ভালো করে মনে করো, যখন 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন সংগঠিত হয়েছিল, সে সময় মুকুন্দরামের যে চারণ কবি, তিনি নারীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের গান রচনা করেছিলেন। তাহলে সেখানেও কিন্তু এই ধরনের স্থানীয় বা লোকাল কালচারগুলির মধ্য দিয়ে মানুষের মধ্যে জাতীয়তাবাদ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। তো কিছু সঙ্গীত, যার মধ্যে সঙ্গীতের যে গ্রন্থগুলি রয়েছে, দেখো, যেমন রাজকুমারের লেখা এসেজ অন ইন্ডিয়ান মিউজিক,
এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমাদের সকলেরই অতি পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বইয়ের নাম হলো সঙ্গীত চিন্তা। এছাড়াও মান্না দের জীবনের জলসাঘরে, যেটি একটি আত্মজীবনী। আত্মজীবনী এবং জয়শ্রীর লেখা দ্য মিউজিক অফ বেঙ্গল। নামটি থেকে তোমরা বুঝতে পারছো যে মিউজিক অফ বেঙ্গল, যেখানে বাংলার কালচারকে কেন্দ্র করে এই বইটি লেখা হয়েছিল। তো এই ধরনের কিছু নাম তোমরা অবশ্যই মনে রাখবে, এবং সঙ্গীতের মধ্য দিয়ে কিভাবে মানুষের মধ্যে জাতীয়তাবাদ গড়ে ওঠে এবং সঙ্গীতের জন্মের পূর্ব লগ্ন থেকে আমাদের আধুনিক যুগের সময়কাল পর্যন্ত যে বিবর্তনের ধারাটি, সেটিও তোমাদের সামনে আলোচনা করলাম। এখন আমি দ্বিতীয় পয়েন্টে দেখে নেব যে নৃত্য। নৃত্যর ক্ষেত্রে আমাদের যে ভগবান বা উপাস্য দেবতা নটরাজ বা শিবের নামের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত রয়েছি। মূলত আমাদের উপাস্য দেবতা নটরাজকে আমরা এই নৃত্যের সাথে একসাথে একত্রিত করে বা মিলিতভাবে দেখতে পাই। তো সেক্ষেত্রে কয়েকজন বিখ্যাত শিল্পীর নাম হলো উদয় শঙ্কর, অমল শঙ্কর, রুক্মিণী দেবী, মল্লিকা সরাভাই, অনিতা রত্নম। এই ধরনের বিখ্যাত নৃত্যশিল্পীদের নামের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত রয়েছি। এবং কিছু স্থান বিশেষে বিখ্যাত নৃত্য। স্থান মানে তোমাদের সামনে আমি আগেই বলেছিলাম যে এই শিল্প চর্চার মধ্য দিয়ে আমরা মূলত আমাদের যে স্থানীয় সংস্কৃতি, সেই স্থানীয় সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত হতে পারি। এবং ওই স্থানীয় সংস্কৃতির মধ্যে আমরা যে লোকাল ভগবান বা উপাস্য দেবতা রয়েছে, পোশাক পরিচ্ছদ রয়েছে, খাদ্যাভ্যাস রয়েছে, এই সমস্ত কিছুকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তো তার মধ্যে স্থান বিশেষে কিছু বিখ্যাত নৃত্যের নাম, যেমন কেরালাতে রয়েছে কথাকলি নৃত্য, তামিলনাড়ুতে ভরতনাট্যম, পূর্ব ভারতে ছৌ নাচ। ছৌ নাচ আমাদের পুরুলিয়া জেলার খুবই বিখ্যাত একটি স্থানীয় বা লোকাল কালচার। পূর্ব ভারতের ক্ষেত্রে ছৌ নাচ। এই জায়গাগুলি তোমরা ভালো করে মনে রাখবে, কারণ এসএকিউর প্রশ্নের ক্ষেত্রে 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কোন স্থানের ওপর কেরালার একটি বিখ্যাত নৃত্যের নাম, বা তামিলনাড়ুর ক্ষেত্রে ধরনের নামগুলি কিন্তু তোমাদের কাছে ম্যাচিং প্রশ্ন বা এসিকিউ প্রশ্নের ক্ষেত্রে আসতে পারে। এবং কিছু গ্রন্থের নামও এক্ষেত্রে আমরা দেখে নেব, যে গায়ত্রী চট্টোপাধ্যায়ের লেখা ভারতের নৃত্যকলা, রাগিনী দেবীর লেখা ডান্স অ্যান্ড ডায়ালেক্ট অফ ইন্ডিয়া, যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি রাগিনী দেবী, যার লেখা একটি গ্রন্থের নাম হলো ডান্স ডায়ালেক্ট অফ ইন্ডিয়া। তো এখানে আমরা সম্পূর্ণ নৃত্যের মধ্যে দিয়ে কিভাবে স্থানীয় বা লোকাল কালচারটি ফুটে ওঠে সেটি আমরা আলোচনা করে নিলাম। দ্বিতীয় দেখো নাটক। নাটকের ক্ষেত্রে আমরা যদি কিছুটা সময় পরে, যখন নীলদর্পণ লেখা হয়েছিল, নীলদর্পণ একটি নাটক দীনবন্ধু মিত্রের লেখা, সেখানে আমরা দেখেছিলাম যে নীলকর বা নীল চাষীদের ওপর ইংরেজরা কিভাবে অত্যাচার করছে সেই চিত্র কিন্তু ফুটে উঠেছে। সাথে সাথে বিভিন্ন স্থানীয় বা গ্রাম্য মানুষদের জীবনযাত্রাও কিন্তু এই সময়ের লেখা বিভিন্ন নাটকের মধ্য দিয়ে ফুটে ওঠে। তো নাটক মূলত কাকে কেন্দ্র করে না, স্থানীয় যে সমস্ত মানুষজনেরা বসবাস করছে তাকে কেন্দ্র করে এই সমস্ত নাটকগুলি লেখা হয়ে থাকে। এবং নাটক যে আমাদের বর্তমান সময়কালে এসে নতুন ভাবে লেখার কাজ শুরু হয়েছিল তা নয়, এর প্রচলন কিন্তু অনেকটাই পুরনো। যখন প্রাচীন ভারত, সে সময় থেকেই আমরা এই নাটকের জন্ম লক্ষ্য করতে পারি। নাটকের ক্ষেত্রে বিখ্যাত নাট্যকার, কয়েকজন বিখ্যাত নাট্যকারের মধ্যে রয়েছে মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঋত্বিক ঘটক, উৎপল দত্ত। এদের নাম ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এবং কয়েকটি বিখ্যাত গ্রন্থের নামের ক্ষেত্রে সত্যজীবন মুখোপাধ্যায়ের লেখা দৃশ্য কাব্য পরিচয়, ব্রজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লেখা বঙ্গীয় নাট্যশালার ইতিহাস। ব্রজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লেখা বঙ্গীয় নাট্যশালার ইতিহাস, এই যে গ্রন্থটি, এখানে মূলত বাংলার প্রতিচ্ছবি বা বাংলার সমাজের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তো এটি ছিল মূলত নাটকের ইতিহাস। 4 নম্বর যে পয়েন্টটি দেখো, চলচ্চিত্রের ইতিহাস। চলচ্চিত্রকে আমাদের সমাজের দর্পণ বলা হয়ে থাকে। এখানে আমরা নাটকের মধ্য দিয়ে মানুষের অঙ্গভঙ্গি পরিচালনার মধ্য দিয়ে তার প্রতিচ্ছবি আমরা লক্ষ্য করতে পারি। চলচ্চিত্র অনেকটা পরবর্তী সময়কালে, যখন বর্তমান যুগ শুরু হয়ে গেছে বা ব্রিটিশ সাম্রাজ্যবাদের যখন চলছে, সেই সময়কালে নাটকেরই অপর একটি রূপ কিন্তু আমরা চলচ্চিত্রকে লক্ষ্য করতে পারি। তো চলচ্চিত্রকে কি বলা হয়ে থাকে না, সমাজের মূল দর্পণ বা আয়না হিসেবে তাকে লক্ষ্য করা হয়ে থাকে। প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র, কিন্তু এটি বাংলা ভাষায় নয়।
প্রথম বাংলা ভাষায় নির্বাক চলচ্চিত্র হলো বিল্বমঙ্গল। এই জায়গাগুলি তোমরা ভালোভাবে মনে রাখবে। প্রথম যদি বলা হয় নির্বাক চলচ্চিত্র, তখন সেক্ষেত্রে রাজা হরিশ্চন্দ্র। বিশেষ করে যদি বলা হয় বাংলা ভাষায় প্রথম নির্বাক চলচ্চিত্র, তখন বিল্বমঙ্গল। এবং প্রথম সবাক বাংলা ভাষায় চলচ্চিত্র হলো দেনা পাওনা। তো চলচ্চিত্র একভাবে আমাদের সমাজের মধ্যে জাতীয়তাবাদ গড়ে তোলার জন্য সাহায্য করে থাকে। তাহলে শিল্প চর্চার ইতিহাসে মূলত আমরা এই 4টি বিষয় দেখে নিলাম। কি কি না, সঙ্গীত, নৃত্য, নাটক এবং চলচ্চিত্র। তোমরা প্রধানত এখান থেকে যে বইগুলির নাম রয়েছে সেগুলিকে ভালো করে মনে রাখতে হবে, এবং এই স্থান বিশেষে যে নৃত্যগুলি রয়েছে সেগুলির নামও ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এখান থেকে তোমরা শর্ট কোশ্চেন বা এমসিকিউ প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে পেয়ে যেতে পারো। এবং লং কোশ্চেন হিসেবে শিল্প চর্চার ইতিহাস বলতে কি বোঝো, এই ধরনের লং কোশ্চেন তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো। তো শিল্প চর্চার ইতিহাস সম্পর্কে আলোচনা করো এই বিষয়ে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, পরবর্তী ভিডিওতে আমরা তা আলোচনা করে নেব। এ ধরনের আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.